একটা মরচে ধরা পেরেক, মাত্র একটা পেরেক তুলছিল রোহিত। আর সেই ভুলের কারণে জেগে উঠেছিল 100 বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর তান্ত্রিক। রোহিত আর সায়ন্তন কি বেঁচে ফিরতে পারবে, নাকি এখানে জীবন হারাবে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল গল্পের শেষে, কারণ চণ্ড ভৈরব আসলে মরেনি। আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। শহর থেকে আসা দুই ট্রাভেলার বন্ধু, সায়ন্তন আর রোহিত। তারা সবসময় এমন জায়গায় যেতে ভালোবাসে যেখানে সাধারণ মানুষ পা রাখার সাহসও পায় না। লোকমুখে শোনা এক রহস্যের টানে তারা এসে পৌঁছেছে রক্তচটি নামের এক প্রত্যন্ত এবং প্রায় জনমানবহীন গ্রামে। কিন্তু রোহিত জানতো না, সে যে গ্রামে পা দিয়েছে সেই গ্রামে তার এই রাতটা শেষ রাতও হতে পারে। জায়গাটা দেখ রোহিত, কেমন যেন থমথমে। দিনের বেলাতেও এখানে আলো পৌঁছয় না মনে হয়। আরে এটাই তো আসল থ্রিল ভাই। এই কুয়াশা আর আদিম পরিবেশই তো আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ এনে দেবে। হঠাৎ গ্রামের সীমান্তে তাদের সাথে দেখা হয় এক বয়স্ক কাঠুরে সনাতন কাকার সাথে। তিনি তাদের দেখেই আঁতকে উঠলেন ও বললেন, কে তোমরা বাবারা? দেখে তো মনে হচ্ছে তোমরা শহরের। আর তোমরা এই রাতে এখন কোথায় যাবে? কাকা, আমরা দুজন বন্ধু, আমরা ট্রাভেল করি ও ভিডিও শুট করি ক্যামেরাতে। আমরা এই গ্রামের রহস্যের কথা শুনেছি লোকের মুখে, তাই এই রহস্যটা কি সেটা জানতে এসেছি। ওরে বাবা রে, তোমরা শহরের ছেলে, কেন মরতে এই মায়াপুরীর দিকে পা বাড়াচ্ছ? যে রাস্তায় এসেছো সেই রাস্তায় এখনই ফিরে যাও, ফিরে যাও। বিশেষ করে ওই জঙ্গলের ভেতরে শ্যাওড়া ধরা প্রাচীন বলি বেদি আর তার বুকে গেথে থাকা তান্ত্রিকের মরচে ধরা কালো ত্রিশূলটার দিকে ভুলেও যেও না। বলে দিলাম, বলে দিলাম। কেন কাকা, ওখানে কি আছে? ওখানে ওখানে বন্দি আছে এক ক্রুদ্ধ তান্ত্রিক, চণ্ড ভৈরবের আত্মা। 100 বছর আগে সে অমরত্ব পাওয়ার লোভে এই গ্রামের শিশুদের ওই বেদিতে বলি দিত। গ্রামবাসীরা যখন তাকে ধরে তখন সে নিজের রক্ত দিয়ে ওই বেদিতে একটা মরণ কামড় দেয়। আর তার আত্মাকে ওই পাথরে বন্দি রাখতে একটি অভিশপ্ত লোহার শিকল আর কালো পেরেক দিয়ে ত্রিশূলটা বেদির বুকে গেঁথে দেওয়া হয়েছিল। ওই ত্রিশূলের পাশে পেরেক যদি একটাও আলগা হয় তবে পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে। সনাতন কাকার এই ভয়ানক গল্প রোহিতের মনে ভয় ধরাবার বদলে কৌতূহল আরো বাড়িয়ে দিল। মাঝরাতে যখন পুরো গ্রাম ঘুমে নিঝুম, রোহিত তখন সায়ন্তনকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে চলল সেই নিষিদ্ধ বলিবেদির খোঁজে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ও মাঝে মাঝে পেঁচার ডাক যেন জঙ্গলটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। জঙ্গলে হাঁটতে হাঁটতে লক্ষ্য করল কিছু কিছু গাছগুলো একেবারে পাতা নেই, শুকিয়ে গেছে। আর গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা তাদের দিকে তাকিয়ে আছে। অবশেষে ঘন জঙ্গলের মাঝে তারা দেখল এক বিশালাকার গাছ, আর গাছের নিচেই সেই প্রাচীন কালো পাথরের নরবলির বেদি। তার উপর এখনো শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ। আর সেই বেদির ঠিক মাঝখানে শিকল দিয়ে গাঁথা রয়েছে একটি বিশাল অদ্ভুত মরচে ধরা ত্রিশূল। রোহিত, আমার একদম ভালো ঠেকছে না রে। চল ফিরে যাই। এখানে বাতাসে কেমন যেন একটা পচা লাশের গন্ধ ছড়াচ্ছে। চল চল ফিরে যাই রে, ফিরে যাই। আরে দেখ সায়ন্তন, এই সেই ত্রিশূল 100
100 বছর ধরে এটা এভাবেই পোতা। জাস্ট একটা পেরেক, আর শিকলটা হালকা করে আমি দেখব এটা সত্যি কিনা। না রোহিত, হাত দিবি না ওটা, ওটা হয়তো অভিশপ্ত। হাত দিস না, তুই হাত দিস না ওটা। ধুর, এই অন্ধবিশ্বাস তোদের শেষ করলো। দাঁড়া, একটাই তো পেরেক তুলবো, এটা দাঁড়া না। রোহিত লোহার পেরেকটি মাটি থেকে উপড়ে দিল। পেরেকটি উপড়ে আসার সাথে সাথে আকাশ চিরে এক বিকট বজ্রপাত হলো। চারপাশের মাটি ধরধর করে কাঁপতে শুরু করল। সেই পাথরের গলিগুলি ফেটে গিয়ে ভেতর থেকে ফোয়ারার মতো কালো কুচ্ছিত রক্ত বেরিয়ে আসতে লাগলো এবং জঙ্গল জুড়ে এক পৈশাচিক কান্নার শব্দ উঠল। চোখের পলকে সেই বলিবেদির কালো রক্ত আর কুয়াশা মিলে তৈরি হল এক বিশাল আকৃতির ছায়ামূর্তি। তার চুলগুলো জট পাকানো, কপালে রক্তের তিলক এবং চোখ দুটো খাঁটি কয়লার মতো কালো, কিন্তু তার ভেতর থেকে লাল আগুন বেরোচ্ছে। হাতের নখগুলো বড় বড় ও তাতে রক্ত লেগে আছে, আর গলায় মানুষের মাথার খুলির মালা। মূর্খ মানব সন্তান, তোদের এই অহংকারী আমাকে বলিবেদি থেকে মুক্ত করলো। 100 বছর পর, প্রায় 100 বছর পর আজ আমার ক্ষুধার অবসান ঘটবে। তোদের রক্ত দিয়ে আজ আমার তৃষ্ণা মিটবে, আর একজনের নরবলি দিয়ে আমার দেবীর পূজা করব। রোহিত, রোহিত পালা, পালা এখান থেকে, না হলে আমাদেরকেও মেরে ফেলবে। পালা, পালা এখান থেকে। কিন্তু দুজনেরই হাত পা যেন একেবারে কাজ করছিল না। তারা দৌড়াতে চাইলেও দৌড়াতে পারছিল না, যেন পিছন দিক থেকে এ তাদের টেনে রেখেছে। ত্রিশূলের মতো ধারালো নখ নিয়ে ওই ভৈরবের আত্মা যখন রোহিতের গলা টিপে ধরতে যাবে, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটা জ্বলন্ত মশাল আর কেরোসিনের জার নিয়ে হাজির হলেন সনাতন কাকা। ওরে পিশাচ, তুই 100 বছর আগেও আলোর কাছে হেরেছিলি, আজও হারবি, আজও হারবি। বাবারা, তোরা সরে যা, সরে যা এখান থেকে। সনাতন কাকা জানতেন এই অশুভ আত্মা কোনো অস্ত্রের আঘাতে মরবে না। একে একমাত্র পবিত্র কর্পূর আর কেরোসিনের আগুন দিয়ে সীমানার ভেতর আটকে পোড়ানো সম্ভব। তিনি বুদ্ধি করে ওই বেদির চারপাশের শুকনো পাতা আর কাঠের ওপর কেরোসিন ঢেলে মশালটি ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে চন্দ্র ভৈরবের আত্মা আগুনের বেড়া জালে বন্দী হয়ে গেল এবং তার গায়ে আগুন লাগাও শুরু করল। আমি যাবো না, তোদের আমি শেষ করব, তোদের আমি শেষ করব। আমি আবার ফিরে আসবো, ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। ভোরের আলো ফুটতেই সায়ন্তন আর রোহিত সনাতন কাকার হাত ধরে অঝরে কাঁদতে লাগলো। রোহিত নিজের ভুলের জন্য ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে আর কখনো প্রকৃতির নিয়ম ভাঙবে না। সনাতন কাকা তাদের গ্রামের বাসে তুলে দিলেন। বাসটি যখন চলতে শুরু করল, রোহিত আর সায়ন্তন স্বস্তি নিঃশ্বাস ফেলে জানালার বাইরে তাকালো। তারা ভাবল বিপদ কেটে গেছে, কিন্তু সে দেখতে পেল না বাসের একদম পেছনের সিটে অন্ধকার কোণে পড়ে রয়েছে জঙ্গল থেকে তুলে আনা সেই মরচে ধরা অভিশপ্ত লোহার পেরেকটি, আর জানালা দিয়ে কাচের ওপর প্রতিফলিত হচ্ছে সায়ন্তনের নিজের চোখের মনি, যা এখন পুরো মানুষের মতো নয়, অবিকল তান্ত্রিক চন্দ্র ভৈরবের মতো তক্তকে লাল হয়ে উঠেছে। অভিশাপ কি সত্যি শেষ হয়েছে, নাকি চন্দ্র ভৈরবের আত্মা এবার সায়ন্তনের শরীরকে নিজের নতুন ডেরা বানিয়ে শহরে পাড়ি দিল?